আমাদের ক্লাসরুমে বিপিএসসির সিলেবাস ধরে যে ধারাবাহিক মক টেস্ট শুরু হয়েছে সেই মক টেস্টেরই 14 নম্বর টেস্ট থেকে আজকে কিছু এমসিকিউ আজকের এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন, দ্য ল্যাটিটিউড অফ এ প্লেস ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ দ্যাট প্লেস ফ্রম দ্য ইকুয়েটর। কোনো একটা জায়গার অক্ষাংশ বলতে আমরা বুঝি ইকুয়েটরের নিরিখে সেই জায়গার অ্যাঙ্গুলার ডিস্টেন্সকেই। ওকে, দুয়ের প্রশ্ন, হুইচ ল্যাটিটিউড ইজ রেফার্ড টু অ্যাজ গ্রেট সার্কেল। এখানে টপিক অফ ক্যাপ্রিকন, টপিক অফ ক্যান্সার অ্যান্ড ইকুয়েটর, এই তিনের মধ্যে অবশ্যই ইকুয়েটর হলো গ্রেট সার্কেল। তিনের প্রশ্ন, ইফ ইট ইজ 12 noon অ্যাট গ্রিনিস, গ্রিনিসের যদি সময় দুপুর 12টা হয় তাহলে হোয়াট ইজ দ্য টাইম অ্যাট 75 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। অ্যাকচুয়ালি আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তো 75 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে স্বাভাবিকভাবেই 300 মিনিট হবে। ঠিক আছে, তো 300 মিনিট যদি হয় তাহলে 300 মিনিটকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 5 ঘন্টা বেরোবে, তাই 5 ঘন্টা এগিয়ে যাবে। 12টা দুপুর যদি হয় তাহলে স্বাভাবিকভাবেই সেখানে হবে 1টা 2টো 3টে 4টে 5টা, তো 5টা PM হবে। ঠিক আছে, তো সেখানকার সময়। 4এর প্রশ্ন, হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অ্যান্ড গ্রিনিস মেন টাইম। আমাদের ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখা যেমনটি আগের অঙ্কে ছিল 75 ডিগ্রি ইস্ট, আমাদেরটা একটু বেশি 82.5 ডিগ্রি ইস্ট, তো স্বাভাবিকভাবেই আরও 30 মিনিট অ্যাড হবে এবং হবে হলো 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে গ্রিনিচের সময় অপেক্ষা। এবং এই প্রশ্নটা ভীষণ কমন, বেশ কিছু কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্ন আসতে দেখা গেছে, ইনফ্যাক্ট সেট পরীক্ষায়ও একবার এসেছিল। 5এর প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম জোন। আমরা জানি যে কিছু দেশ রয়েছে যে দেশের একাধিক টাইম জোন রয়েছে। এমন দেশ যে দেশগুলোর দ্রাঘিমার বিস্তার সর্বাধিক যদি হয়, অধিক যদি হয়, তাহলে তার টাইম জোন যেমন বেশি হতে হয়। আবারই কোনো দেশের যদি একাধিক উপনিবেশ থাকে, পৃথিবীর বিভিন্ন দেশে যদি তার আলাদা আলাদা উপনিবেশ থাকে অথচ সে একটা দেশ হিসাবে চিহ্নিত, তাহলে সেক্ষেত্রেও তার একাধিক টাইম জোন থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দ্রাঘিমার বিস্তার সর্বাধিক এই বিচারে যদি দেখি তাহলে রাশিয়ার টাইম জোন সবচেয়ে বেশি এবং সেটা 11টি। কিন্তু যদি ওভারঅল আমরা বলি যে বিশ্বের কোন দেশের টাইম জোনের সংখ্যা সবচেয়ে বেশি, কোন দেশের নিজস্ব টাইম জোনের সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে উত্তরটা ফ্রান্স। এবার সকলের উদ্দেশ্যে প্রশ্ন, ফ্রান্সের টাইম জোনের সংখ্যা কটি টাইম জোন রয়েছে ফ্রান্সে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতেই পারো। 6এর প্রশ্ন, হাউ মেনি কিলোমিটার আর দেয়ার ইন 1 ডিগ্রি ল্যাটিটিউড। যদি 1 ডিগ্রি অক্ষাংশের ব্যবধান আমরা দেখি, আমরা জানি যে নিরক্ষরেখা থেকে গ্র্যাজুয়ালি মেরুর দিকে 1 ডিগ্রি করে ব্যবধান বাড়তে বাড়তেই একসময় 90 ডিগ্রিতে এসে পৌঁছায়। তো যদি 1 ডিগ্রি আমরা অক্ষাংশের ব্যবধান দেখি তাহলে মনে রাখতে হবে সেই ব্যবধানটা যদি আমরা বাইলিনিয়ার বিচার করি সেটা 111 কিলোমিটার দূরত্ব। অর্থাৎ আমি দাঁড়িয়ে রয়েছি 1 ডিগ্রি নর্থে আর একজন দাঁড়িয়ে রয়েছে 2 ডিগ্রি নর্থে, তাহলে আমার এবং সেই এক্স নামক ব্যক্তির দূরত্ব হলো 111 কিলোমিটার। নেক্সট 7এর প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন দ্য টপিক অফ ক্যান্সার অ্যান্ড টপিক অফ ক্যাপ্রিকন। অনেক সময় প্রশ্ন করা যেতে পারে যে যখন ধরো 21শে জুন যখন সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে টপিক অফ ক্যান্সারের ওপরে, মানে ধরেই নিতে পারি উলম্বভাবে কিরণ দিচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন টপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখার ওপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সূর্য কিরণ দেবে প্রশ্ন করা যেতে পারে। এই বিষয়গুলো নিয়ে পুরো চর্চা হয়েছে আমাদের ক্লাসরুমে, আমি ধরে ধরে বুঝিয়েছি। এগুলো মনে রাখতে হবে। যদি এখানে প্রশ্ন করা হয়েছে, এইখানকার প্রশ্নটা যদি একটু আলাদা, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন দ্য টপিক অফ ক্যান্সার অ্যান্ড টপিক অফ ক্যাপ্রিকন, উত্তরটা 47 ডিগ্রি ব্যবধান রয়েছে। এবং আমি বলে রাখি ল্যাটিটিউড লঙ্গিটিউড রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে, বেসিক অঙ্ক, সেগুলো সবার অন্তত নখদর্পণে রাখা উচিত, কারণ কেন্দ্রের বিভিন্ন পরীক্ষাগুলো যেমন হয়, যেমন ধরো NVS এর পরীক্ষা, কেভির পরীক্ষা, তো এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু EMRS এর পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসতে দেখা যায়, ইনক্লুডিং আমাদের বিপিএসসির ক্ষেত্রেও এটা প্রবাবিলিটি রয়েছে। 8এর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ডেট লাইন। মনে রাখতে হবে, বলছে ইট অলওয়েজ ফলো করে দ্য 180 ডিগ্রি মেরিডিয়ান প্রিসিয়াসলি। কখনোই নয়, কারণ আমরা জানি এটি বেঁকেও অবস্থান করছে, তাই এক্স্যাক্টলি 180 ডিগ্রি মেরিডিয়ানকে এটা
যে ইয়ে অনুসরণ করছে তেমনটা নয়। দুয়ে বলছে ক্রসিং ইট ইস্টওয়ার্ড অ্যাডভান্স দ্য ক্যালেন্ডার ডে বাই 1 day। ইস্টওয়ার্ড যদি আমরা ক্রস করি তাহলে কি সেটা একদিন ক্যালেন্ডার ডে বাড়বে? পরেরটা বলছে ক্রসিং ইট ওয়েস্টওয়ার্ড অ্যাডভান্স দ্য ক্যালেন্ডার ডে বাই 1 day। এটাই সঠিক উত্তর। ওকে, 9 প্রশ্ন, এ স্মল ম্যাপ শো। আমরা জানি যে ম্যাপের মধ্যে ক্লাসিফিকেশন রয়েছে স্কেলের নিরিখে, স্মল স্কেল ম্যাপ, লার্জ স্কেল ম্যাপ, মিডিয়াম স্কেল ম্যাপ। তো স্মল স্কেল ম্যাপ বেসিক্যালি কি করে, লার্জ এরিয়াকে শো করে উইথ লেস ডিটেলস। যেমন আমরা এশিয়ার ম্যাপ, টোটাল ওয়ার্ল্ডের ম্যাপ, যে অ্যাটলাস ম্যাপগুলো দেখি, সেখানে অনেক কম তথ্যকে উপস্থাপন করা হয়, তবে সেটা অনেক বেশি, অনেক বড় এরিয়াকে প্রেজেন্ট করা হয়। তাই স্মল স্কেল ম্যাপের এটাই বৈশিষ্ট্য। অন্যদিকে লার্জ স্কেল ম্যাপ কি করে, স্মল এরিয়াকে দেখায় উইথ মোর ডিটেলস, লার্জ স্কেল ম্যাপ। 10 প্রশ্ন, এ লিনিয়ার স্কেল ইজ অলসো নোন অ্যাজ বার স্কেল। লিনিয়ার স্কেলকেই অন্য ভাষায় বার স্কেল বলা হয়। 11 প্রশ্ন, দ্য অ্যাডভান্টেজ অফ এ গ্রাফিক্যাল স্কেল ওভার এ ভার্বাল অর RF স্কেল। অ্যাকচুয়ালি বাই স্টেটমেন্ট স্কেল এবং রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন অপেক্ষাও বলা হচ্ছে গ্রাফিক্যাল স্কেল, যেমন লিনিয়ার স্কেল রয়েছে যেগুলোকে এঁকে দেখানো হয়, সেই স্কেলগুলো সুবিধাজনক। কেন সুবিধাজনক? বলছে ইট ইজ মোর প্রিসিয়াস, অবশ্যই। 2 বলছে ইট প্রোভাইডস এ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ডিস্টেন্স, এটাও সঠিক কথা। তারপরে বলছে ইট রিমেইনস অ্যাকুরেট হোয়েন দ্য ম্যাপ ইজ এনলার্জ অর রিডিউস। যখন ম্যাপ এনলার্জ রিডিউস করা হয় তখন এটা অ্যাকুরেসি বজায় রাখতে সক্ষম হয়। তো এটাই সঠিক, এই সবকটাই সঠিক, তাই মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবোভ হবে আনসার। 12 প্রশ্ন, এ লার্জ স্কেল ম্যাপ ইজ বেস্ট সুইটেড ফর শোয়িং এ ডিটেলস লেআউট অফ এ সিটি। এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে বলছে রিপ্রেজেন্টিং গ্লোবাল প্যাটার্ন, কখনোই নয়। ইন্ডিকেটিং ক্লাইমেট জোন, এটাও নয়। শোয়িং এ ডিটেলস লেআউট অফ এ সিটি, অর্থাৎ ছোট ছোট জায়গাকে দেখানোর জন্য লার্জ স্কেল ম্যাপ সবচেয়ে ভালো। নেক্সট 13 প্রশ্ন, এ স্কেল বার ইজ মোস্ট ইউজফুল বিকজ। কেন ইউজফুল? বলছে ইট প্রোভাইডস দ্য এক্স্যাক্ট ভার্বাল রিলেশনশিপ বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স, সঠিক কথা। বলছে ইট অ্যাডাপ্ট করে টু সাইজ চেঞ্জ ইন এ প্রিন্টেড ম্যাপ, এটাও সঠিক। ফর কম্পেয়ারিং ইমেজ টেকেন অ্যাট ডিফারেন্ট ম্যাগনিফিকেশন, এটাও সঠিক, সব কটার সঠিক উত্তর। নেক্সট 14, দ্য রেশিও অফ ম্যাপ ডিস্টেন্স টু গ্রাউন্ড ডিস্টেন্স ইজ অলসো কল্ড স্কেল ফ্র্যাকশন, একেই স্কেল ফ্র্যাকশন বলে। দ্য রেশিও বিটুইন ম্যাপ ডিস্টেন্স অ্যান্ড গ্রাউন্ড ডিস্টেন্স, একে স্কেল ফ্র্যাকশন বলে, আর স্কেল ফ্র্যাকশনের নিরিখেই আমরা স্কেল নির্বাচন করে থাকি। 15, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স অফ অল ম্যাপ প্রজেকশন। সমস্ত ম্যাপ প্রজেকশনকে যদি দেখা হয় তাহলে একটা কথা সত্যি, সেটা হলো দে ডিস্টর্ট করে সাম অ্যাসপেক্ট অফ আর্থ সারফেস, কিছু না কিছু ডিস্টরশন হবে। প্রথমটা যেমন বলেছিল দে প্রিজার্ভ এরিয়া, শেপ অ্যান্ড ডিস্টেন্স সিমুলটেনিয়াসলি, কখনোই নয়। দে এলিমিনেট এরর ইন মেজারমেন্ট, নয়। তো সঠিক হলো দে ডিস্টর্ট সাম অ্যাসপেক্ট অফ আর্থ সারফেস, কিছু না কিছু পরিবর্তন হয়, কোনোটায় শেপ, কোনোটায় সাইজ, কোনোটায় ডাইরেকশন, কিছু না কিছু পরিবর্তন হবে। 16 প্রশ্ন, দ্য ডিস্টরশন ইন এ ম্যাপ প্রজেকশন ইনক্রিজ। ডিস্টরশন বাড়বে, কিভাবে বাড়বে? যত আমরা অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট হোয়ার দ্য ইমাজিনারি পিচ অফ পেপার টাচ দ্য আর্থ। সাধারণত জেনারেটিং গ্লোবের ওপরে আমরা পেপার টাচ করে একটা স্ট্যান্ডার্ড প্যারালাল নির্বাচন করি, তার থেকে আস্তে আস্তে প্রজেকশনগুলোকে উপস্থাপন করা হয়। এবার এখানে বলা হয়েছে বেসিক্যালি যে জায়গাটা জেনারেটিং গ্লোবের সাথে আমার যে প্রজেকশন পেপার বা প্লেন, সেই প্রজেকশন প্লেনের যেখানে টাচ হবে, যে টাচ করা ক্ষেত্রকেই আমরা স্ট্যান্ডার্ড প্যারালাল হিসেবে চিহ্নিত করি, সেই জায়গায় সবচেয়ে কম হবে, আর তার থেকে যত দূরত্ব বাড়বে তত এই যে ডিস্টরশন সেটার মাত্রা বাড়বে। ওকে, 17 নাম্বার প্রশ্ন, এ মেজর অ্যাডভান্টেজ অফ এ মার্কেটার প্রজেকশন ইজ ইট প্রিজার্ভ অ্যাকুরেট ডাইরেকশন। আর তাই জন্যই নাবিকরা ব্যবহার করে থাকেন মার্কেটার প্রজেকশন। তো এই ছিল টোটাল 17টি প্রশ্ন। আমাদের মূল ক্লাসরুমে 80 নম্বরে পরীক্ষা হয়েছে, পুরোটাই প্রজেকশনের ওপরে, যেটা বিপিএসসির সিলেবাসে রয়েছে সেটা ধরে। আমাদের ক্লাসরুমে পুরো বিপিএসসির সিলেবাসকে আমরা প্রথম স্তরে 14টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ভাগ ধরে 80 নম্বরের পরীক্ষা সাজিয়েছি।
তারপরে আমরা যেটা করব মানে এখন রানিং শুরু হলো, সেটা হলো পুরো সিলেবাসের ওপরে 80 নাম্বারের প্রশ্ন, যেটা পুরো বিপিএসসির প্যাটার্ন মেনটেন করে। আর তার আগেও যেটা আমরা করেছি সেটা হলো বিপিএসসির সিলেবাসের প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে আমরা ইন্ডিভিজুয়াল ক্লাস করেছি এবং পরীক্ষা সাজিয়েছি। তো এইভাবেই আমাদের ক্লাসরুম একটু একটু করে সেজে উঠেছে, যে যখন ইচ্ছে ক্লাসরুমে অ্যাডমিশন নিতে পারে এবং তার নিজের ইচ্ছে মতো প্রিপারেশন ফুলফিল করতে পারে। আমাদের ক্লাসরুমে যাদের অ্যাডমিশনের ইচ্ছে রয়েছে তারা নিচের দেওয়া ডেসক্রিপশনে কিছু লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক ব্যবহার করে অথবা যে ফোন নাম্বার রয়েছে স্ক্রিনে সেই ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে ক্লাসরুমে এনরোল হতে পারে। দেখা হচ্ছে এমন কোনো তথ্যবহুল বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। টাটা।